আইনের ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে এখানে আমাদের অবশ্যই জানতে হবে আইন কাকে বলে। এখানে আমরা আইনগতভাবে যখন প্রশ্ন আসছে যে কিভাবে বলতে হবে, আমি সুন্দর করে বুঝিয়ে মুখস্থ করে ফেলবো আজকের এই সময়টি মাথার মধ্যে রেখে দিব। আমার কাছে মনে হয় খুব ভালো হবে। সেটা হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত প্রয়োগকৃত বিধিমালাকেই বলা হচ্ছে আইন। এখন বলা হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ কেন? যে আমি মনে 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 করতে পারি আজকে একে খুন করবো, তাকে খুন করবো, এর ক্ষতি করবো, তার ক্ষতি করবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সেটা বাস্তবায়ন না করি সেটা অপরাধ বা অন্যায় হিসেবে গণ্য হবে না। তাহলে আমার আচরণ কি বলছে বা আমার আচরণের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলো কিনা, তো সেই বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করবে। এই জন্য কিন্তু সংজ্ঞার মধ্যে এটা বলা হয়েছে যে মানুষের মনে যাই থাকুক না কেন, সেই মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র যে বিধিমালা গ্রহণ করে এবং প্রয়োগও করে। ঠিক আছে, এই কথার মধ্যে কিন্তু তাহলে আমি যদি বলি যে আইনের বৈশিষ্ট্য কি, তাহলে এই সংজ্ঞা থেকে কি আপনারা লিখতে পারবেন না আইনের বৈশিষ্ট্য কি? অবশ্যই কি হবে, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র, এবং এখানে রাষ্ট্র কিছু বিধিমালা গ্রহণ করবে এবং সেই বিধিমালাকে প্রয়োগ করবে, যেটা সাধারণ নাগরিক মানবে বাধ্য। সেটাই হবে আইন। আপনারা যদি এমন কোশ্চেন এসে গেল যেটা বৈশিষ্ট্য কি, যদি সংজ্ঞা পড়া থাকে, আমি একটু আপনারা যদিও অনার্স করে এসছেন, এলএলএম করে আসছেন, বা আমার এই যদি এটা বুদ্ধিটা নাও দিয়ে আপনারা পারবেন, কিন্তু আমি বলে দিই যে কোনো যে প্রশ্ন আসুক না কেন, যদি একটা সংজ্ঞা জানা থাকে তাহলে কিন্তু সেটার ভিতর থেকে কিন্তু আমি বৈশিষ্ট্যগুলো বের করে নিতে পারি। তাহলে আমরা কিন্তু আইন কাকে বলে সেটা আমরা জানলাম। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত এবং প্রয়োগিত বিধিমালাকেই আমরা বলছি। আচ্ছা, এখানে কিন্তু আমি দুটা জিনিস লিখেছি, ল প্লাস অ্যাক্ট, এটা দেখেছেন। আর সমান সমান শুধু বাংলাদেশ আইন লিখেছি, আইন। তাহলে এটাকে আমরা লকে এখানে আমরা বলছি মূল আইন, আর অ্যাক্ট গুলোকে আমরা বলছি পদ্ধতিগত আইন। এটা পাঁচ প্রকার করবেন। তারপরে তাহলে এটা সমান সমান কিন্তু হবে আইন। তাহলে পদ্ধতিগত আইন তো আমি আইন বলি, মূল আইনও কিন্তু আমি আইন বলি। এটাকে আমি বলি যে এটা আইন আর এটা আইন না, তাতে বলি না, এটা কিন্তু আইন। তাহলে এখানে মূল আইন এবং পদ্ধতিগত আইন। মূল আইন আমি করেছিলাম মানুষের অধিকার এবং দায়িত্ব নির্ধারিত আছে যে আইনের মধ্যে, সেটাই হলো মূল আইন। তাহলে অধিকার দায়িত্ব কি? যদি আমাকে কোনো শাস্তি আরোপ করা হয় সেটা আমার প্রতি দায়িত্ব আরোপ করা হবে। শাস্তি দেওয়ার মাধ্যমে যদি তার অধিকার সংরক্ষণ করা হয়ে থাকে তাহলে সেখানে তার অধিকার দেওয়া হবে। তাহলে যে আইনের মধ্যে মানুষের অধিকার এবং দায়িত্ব নির্ধারিত হয়। দণ্ডবিধি কি দেওয়া আছে? এই অন্যায়, এই অন্যায় না করে এটা অপরাধ হবে। বুঝবো না বুঝবো না? দেওয়ানি মামলায় কোনো কাজের দ্বারা যদি কারো কোনো ক্ষতি করা হয় তাহলে সেটাকে কিন্তু বলা হয় অন্যায়। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি জিনিস ফৌজদারি মামলায় কোনো ব্যক্তি যদি কোনো জনগোষ্ঠী বা সার্বজনীন অধিকারের উপর হস্তক্ষেপ করে যদি কারো কোনো ক্ষতি করে, এটাকে বলা হবে অপরাধ। এটা খেয়াল রাখবেন। এখন আমি মামলা করতে আইনজীবী হিসেবে গেলাম, যে যদি আমি দেওয়ানি মামলার ক্ষেত্রে অপরাধ লিখলাম, ফৌজদারি মামলার ক্ষেত্রে অন্যায় লিখলাম, তাহলে কিন্তু সেটা রং হয়ে যাবে। আমার নাম্বার খাতাও যদি আমি লিখতে যাই করতে সময় সেটা কিন্তু ভুল হয়ে যাবে, যে আইন জানে না। তাহলে এখানে আমার দেওয়ানি মামলা যখন করবো তখন আমি বলবো যে ওই ব্যক্তি অন্যায় করেছে। ফৌজদারি মামলা যখন করবো তখন কি বলবো? যে অপরাধ করেছে। তাহলে অন্যায় এবং অপরাধ। আর কি বলেছি? দেওয়ানি মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, ফৌজদারি মামলার কোনো সময়সীমা নেই। আর কি বলেছি? দেওয়ানি মামলা এখানে প্রতিকার প্রার্থনা করা যায়, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রতিকার প্রার্থনা করা যায় না। আর কি বলেছি? দেওয়ানি মামলা দেওয়ানি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, ফৌজদারি মামলা ফৌজদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে করতে হবে, ফৌজদারি মামলা ফৌজদারি আদালতে করতে হবে। আচ্ছা, মূল আইনটা আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি ব্যাখ্যা দিব, যদি না হয় ব্যাখ্যা দিব না। আমি বলি, একটা মামলা আপনি দায়ের করলেন যে এই ব্যক্তি আমার পরিবারের সদস্যকে খুন করেছে, মামলা করলেন, করার পরবর্তী রায় হবে তো শেষে, তার মাঝখানে অনেক বিষয় আছে না? ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করতে হবে? যার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে অবসর করাতে হবে না? তাহলে ফৌজদারি মামলা যদি হয় তাহলে কি গ্রেফতারি পরোয়ানা দিতে হবে, যে ব্যক্তিকে নোটিশ করতে হবে যে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা করতে হবে। সে আদালতে উপস্থিত হবে এবং সেখানে সে কি করবে? তার পাল্টা জবাব দিবে, এখানে সাক্ষ্য প্রমাণ হাজির করবে। সাক্ষ্য প্রমাণের ভিতরে আদালতের এখানে মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তারপরে তিনি একটা রায় প্রদান করবেন। তাহলে রায়টা কিন্তু দিবেন মূল আইন অনুযায়ী, আইনে যে বলা আছে সেই অনুযায়ী দিবেন। যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। সেই ক্ষেত্রে রায়টা কিন্তু শেষে, মামলা হলো প্রথমে,
মামলা হওয়া এবং রায় এর মাঝখানে অনেকগুলো স্টেপস কিন্তু আছে। এই স্টেপস গুলো যে আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে সেটাই হলো ঠিক আছে। মূল আইন হলো মানুষের অধিকার দায় দায়িত্ব নির্ধারিত হয় যে আইনের মাধ্যমে। প্লট আইন মূল আইন, চুক্তি আইন মূল আইন, সাংবিধানিক আইন তো অবশ্যই মূল, আমাদের দেশের সংবিধান এটা আমার মৌলিক অধিকারের জায়গা এখানে, তো সেটা মূল আইন। আবার যেমন বলা হচ্ছে সবই মূল আইন, কিন্তু যে সাবজেক্ট গুলো সাথে এক লেখা থাকবে, যেমন এভিডেন্স এক লেখা থাকে, লিমিটেশন এক লেখা থাকে, রেজিস্ট্রেশন এক লেখা থাকে, যেগুলো সম্পত্তি হস্তান্তর আগে লিমিটেশন হলো কোন মামলা দেওয়ানি মামলা কতদিনের মধ্যে করতে হবে, সেখানে উল্লেখ থাকে। তাহলে এই জিনিসগুলো এবং এভিডেন্স এক দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে একইভাবেই কার্যকর হবে কতগুলো ধারাবাদে, 4টা ধারাবাদ দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু ল হলো মূল আইন। অর্থাৎ এখানে কি কিসের কথা বলা থাকবে? অধিকার এবং দায় দায়িত্বের কথা বলা হবে। এখানে কি বলা থাকে? অধিকার এবং দায় দায়িত্বের কথা বলা থাকে। যে আইন অধিকার ও দায় দায়িত্বের কথা বলা থাকে যেগুলো, সেটা হলো মূল আইন। আর পদ্ধতিগত আইন মূল আইনকে বাস্তবায়ন করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে আইনের সহায়তা নেওয়া হয় সেটাই হলো পদ্ধতিগত আইন। মূল আইনকে কার্যকর করার জন্য, সহায়তা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে আইন প্রয়োগ করা হয় সেটাকে পদ্ধতিগত আইন বলে। সংজ্ঞা পেলেন দুইটারই। মূল আইন কাকে বলে? মানুষের অধিকার ও দায় দায়িত্ব নির্ধারিত হয় যে আইনের মাধ্যমে, সেটা হলো মূল আইন। আর মূল আইনকে বাস্তবায়ন করবার জন্য, কার্যকর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে আইনের সহায়তার দরকার হয় সেটাকে আমরা বলবো পদ্ধতিগত আইন। এটা এক, কিন্তু বাংলা আমরা এটাকে আইনই বলবো। ইংরেজিতে এক বলবো, কিন্তু বাংলাতে আইন বলবো। লকেও আইন বলবো, একদম আমরা আইন বলবো। মূল আইনকে বাস্তবায়ন করার জন্য বা মূল আইনকে বলছি আমি, মূল আইনকে প্রয়োগের জন্য, সহায়তা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য যে আইনের প্রয়োজন হয় তাকেই আমরা বলবো পদ্ধতিগত আইন। বই পড়বেন, বুঝতে কষ্ট হবে, আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নীতিমালাটা যেটা আরেকটা আছে যে অনেক সময় যে জাতীয় সম্প্রচার নীতিমালা, যেমন নীতিমালা দেখি পুরোটা কি আইনের মধ্যে পড়বে? না, এখানে অধ্যাদেশ, নীতিমালা কিছু কিছু আছে, সেগুলো আবার আলাদা, অর্ডিন্যান্স বলে, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা বিষয় হয়ে যাবে। সেগুলো যেগুলো সময় বাতিল হয়ে যেতে পারে, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হঠাৎ হঠাৎ জরুরি ভিত্তিতে আপনাদের জারি করতে পারে, এগুলো আবার আলাদা। নীতিমালা যেগুলো ভিতরে কিছু নীতিমালা থাকে, সেগুলো হতে পারে বিভিন্ন করে সংশ্লিষ্ট হতে পারে, বিয়োজিত হতে পারে। তো মূলত আমরা মূল আইন বলছি মানুষের অধিকার দায় দায়িত্ব নির্ধারিত হয় যে আইনের মাধ্যমে, সেটাকে আমরা মূল আইন বলছি, এটা সংজ্ঞা এটা। আর পদ্ধতিগত আইন বললাম মূল আইনকে প্রয়োগ করার জন্য। অর্থাৎ এখানে মামলা হলো, রায় দিয়ে দিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাক্ষ্য প্রমাণ দেখলাম না, দিতে পারবে কোনো বিচারক সিদ্ধান্তটা যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণ না দিয়ে প্রমাণ করা যাচ্ছে। তো সেই জন্য মাঝখানে যে স্টেপস গুলো রয়েছে, যে সেই স্টেপস গুলোকে কার্যকর করার জন্য যে আইন আমরা সহায়তা নিই, কোন আইন? আমি নিজে লিখলাম, আপনাদের মেমোরিতে স্থায়ী হবে এই জন্য বলছি এবং লিখছি। এভিডেন্স অ্যাক্ট 1872 এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট হলো 1872। এই এভিডেন্স একটা কথা হবে মূল আইন, সরি এটা পদ্ধতিগত আইন। আর মূল আইনের ক্ষেত্রে ওটা হতে পারে সম্পত্তি হস্তান্তর আইন, হবে দণ্ডবিধি আইন, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি সংমিশ্রিত আইন। এটা মূল আইনে বলবো না, পদ্ধতিগত আইনে বলবো না, এটা আমরা ফাইনালে পড়বো, আজকে পড়বো না। আমার সাবজেক্ট কিন্তু টট আমি শুরু করবো। এটা আমি বলবো যে আমরা যেটা ফলো করেছি, আমি কিন্তু অনার্স লেভেলের পড়াটা আপনাদেরকে দিচ্ছি, আমি কিন্তু পাস কোর্স লেভেলের পড়া দিই, আমি একদম মূল একদম রুট থেকে কিন্তু আপনাদের পড়ানোর চেষ্টা করছি এবং সেই বেসিকটা দেওয়ার চেষ্টা করছি। এবং এটার জন্য ইউনিভার্সিটির যে বইগুলো সেটা আমি রেফার করবো, সেটা হলো আমাদের এবিসি দিক যে গাইড বই আছে, ওনার নামে বিভিন্ন গাইড বই আছে। আমি কিন্তু গাইড বই 100 পড়বো, কেউ গাইড বই কিনবেন না। অনেক রং ইনফরমেশন থাকে, ধারা ভুল থাকে, ব্যাখ্যা ভুল থাকে,
তো এগুলো বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে বিভিন্ন জনে এটা বের করে, বিভিন্ন পাবলিকেশন বের করে। তো সেই জন্য আমি বলবো এবিসির দিকে আমরা ভালো করে আমরা পড়াশোনা করে এটা দিয়ে আমরা রেজাল্ট করে আসি। আর অবশ্যই আমরা লাইব্রেরিতে নোট করেছি আরো 4-5টা বই। যাদের অনেকগুলো বই কেনার এবিলিটি আছে বা 2-3 জন ফ্রেন্ড মিলেও আমরা কিনতে পারি, কিনে একসাথে বসেও আমরা একটা লাইব্রেরি মতো করেই আমরা একটা নোট তৈরি করতে পারি। আমরা নোট তৈরি করে কি কাকুই এবিসি লিখে এটা এডিশনটা দেখবেন যে ইয়ে নাকি এটা বইটা তো পাল্টা হওয়ার কথা না, এবিসি লিখে অনার্স লেভেলের বইটা তার মোটা হওয়ার কথা। ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা বইটা তো আমি আমি না আপনি তো অনার্স লেভেলের বই কিনবেন না, কিন্তু এটা অনার্স এবিসিডি যিনি লিখেছেন এটা অনার্স লেভেলের বই। কিন্তু আমি আমার টার্গেট থাকে কি যে একটু ভালো করবো, বেশি করবো, লেখার সময় কিন্তু কমে যাবে অনেক, হয় আপনার মনে থাকবে না, সময় থাকবে না, বিভিন্ন কারণে লেখা কিন্তু পরীক্ষার সময় কিন্তু কম হয়। তো সেজন্য আপনার টার্গেট থাকবে পড়াটা আমার বেশি থাকতে হবে। পড়া যখন আপনার মুখস্থ থাকবে আপনার কিন্তু টার্গেটও থাকবে যে আমার 40 মিনিটের মধ্যে এটা আমার শেষ করতেই হবে, সেই টার্গেট থেকে কিন্তু আপনি লিখবেন। এখন আমার হাজার টার্গেট যদি আমি ছোট থাকে তাহলে লিখতে গেলে তো উত্তরটা আরো ছোট হবে, 20 মার্কসের মতো অ্যান্সার হবে। আর অন্য টিচারে কি পড়াবে সেটা আমি জানি না, কোন বই থেকে পড়াবে সেটা আমি জানি না। তবে আপনাদের যেটা আমি সাজেস্ট করছি সেটা হলো এবিসিডি শর্ট আইন এবং চুক্তি আইন, যেটা যদিও আমার না, তারপরে আমি এটা পড়াচ্ছি। আচ্ছা টর্চটা আমার মূলত সাবজেক্ট, আমি টর্চ আইনটা বুঝলাম। এটা মোটাই আমরা শিখেছি পদ্ধতিগত আইন, এই কদিন আপনারা অনেক আইনের ক্লাস করেছেন, কিন্তু মূল আইন পদ্ধতিগত আইন সম্পর্কে ধারণা দরকার, আইন কাকে বলে তার সম্পর্কে ধারণা দরকার। আর এলএসি নিয়ে যে কনফিউশন আপনাদের রয়েছে সেটাও আমি আজকে শুনলাম আমাদের স্টুডেন্ট হিসেবে। আর এই কথা বললে একটা লজ্জা হয়ে যাবে যে ঢাকা ল কলেজে যে শিখাইছে যে এক্সেল এর এটা আপনার মানে এই জন্য আমি আর রিপিট করলাম এটা, যে আর কোনো কনফিউশন থাকে আশা রাখি ইনশাআল্লাহ। তাহলে টর্চ আমরা করবো। আমি কিন্তু প্রথমেই লিখেছিলাম যে টর্চ কিন্তু সেকেন্ড পেপারের একটা অংশ, এর সাথে আছে চুক্তি আইন। আমি বলছি যে টর্চটা এখানে আমি বলছি তারপরে আমি বলছি আমরা মনে করি যে আইনে কোনো ছক করে নিয়ম করে পয়েন্ট করে কিছু লেখার নাই, আমি মনে করি আছে। সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারলে একবার হলেও আপনার নাম্বারে বেশি আসবে আমি মনে করি। টর্চ শব্দটির ল্যাটিন শব্দ টটাম থেকে এসেছে, আমি টটাম লিখেছি। তারপরে কোমা থেকে আসলো টটাম থেকে আসলো, কি আসলো টট আসলো। এখন টটের বাংলা কি? টটের বাংলা হলো বাঁকা, বাঁকা। টটের অর্থ হলো বাঁকা। টটের অর্থ কি? বাঁকা। কেমন বাঁকা বলা হচ্ছে? যদি কেউ সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যদি অন্য পথে চলে, বাংলা পথে চলে, তাহলে কারো না কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমাকে যদি জেব্রা ক্রসিং দিয়ে যদি রাস্তা পার হতে বলে, তাহলে আমি সেটা মানলাম না, রাস্তার আইন মানলাম না, এতে কি হবে? যে চলছে তারও ক্ষতি হতে পারে, ড্রাইভার যারা রয়েছে, গাড়ি চালক যারা রয়েছে তাদেরও ক্ষতি হতে পারে। তাহলে আমি কি করলাম? আইন অমান্য করলাম। তাহলে আমি কোন পথে চললাম? বাঁকা পথে চললাম, সোজা পথে চললাম না, আইন মানলাম না। তার প্রেক্ষিতে ফলাফল কি হবে? কারো না কারো ক্ষতি হবে, হয় তার ক্ষতি হবে, নাহলে যে গাড়ি চালক আছে বা অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষতি হবে। তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? একটা অনলাইন হিসাবে বন্ধ হবে। তাহলে আমরা বলছি যে যদি সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যদি কেউ বাঁকা পথে চলে, তাহলে সেটা কারো ক্ষতি সাধন করলে সেটাকে আমরা বলবো অন্যায়। অন্যায় যদি সংগঠিত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অপরাধ। ক্লিয়ার কিনা? সংজ্ঞা ক্লিয়ার হতে হবে, প্রতিটা সাবজেক্টের সংজ্ঞা ক্লিয়ার হতে হবে। আমি আরেকটা সাবজেক্টের সংজ্ঞা আপনাদের পড়াবো, দেখেছি যে ওই সাবজেক্টটা শুরু হয়েছে কিন্তু সংজ্ঞা পড়ানো হয়নি। আমি প্রত্যেকটা ক্লাস আপনাদের শুনি যে ক্লাসে কি পড়ানো হয়েছে, আমি কিন্তু একদম সরাসরি ডাইরেক্ট থেকে নিচ্ছি। এইটা বলবো আমি বলবো, আমার ক্লাস শেষ হতে দেন, আমি বলছি। আচ্ছা এটা কোন দেশের আইন? ব্রিটিশদের আইন। সবাই নিয়ে আমাদের দেশে মোটামুটি ব্রিটিশ আইন, কিছুটা সংশোধিত বা বিয়োজিত ভাবে আমরা কিছু ধারার পরিবর্তন করে আমাদের দেশে আইনগুলো মেনে চলছে। এখন ব্রিটিশরা এত সভ্য জাতি, তাদের বাড়ির ভিতরে বা রাস্তার উপরে যদি টিস্যু পেপার ফেলে সেটা নিয়ে মামলা হয়ে যায়, টটের মামলা হয়ে যায় আর্থিক ক্ষতিপূরণের জন্য। তাদের দেওয়ালে যদি হেলান দিয়ে দাঁড়ায় তাহলেও কিন্তু টটের মামলা হয়ে যায়। আমাদের দেশে কেন? আমরা একটা মোড়ে রাস্তায় আমরা কতজন একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করছি রাস্তার মোড়ে মোড়ে,
কোথাও মামলা করছে না কেন? আমরা আইন জানছি না সেই কারণে। আবার কারো দেয়ালে একটা পোস্টার মেরে দিচ্ছি, কত কিছু দিচ্ছি। তো সেটা কিন্তু ব্রিটিশরা এত সভ্য জাতি, তারা এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু তারা মামলা করে। কেন? তাদের অধিকারকে আদায় করবার জন্য এবং অন্যদেরকে সচেতন করবার জন্য। কিন্তু আমাদের দেশে মনে হয় ও মারা লিখেছে তাতে আমার ব্যাপারটা এরকম না। একটা কেউ যদি রাস্তায় কোনো কারণে বিপদগ্রস্ত হয় আমরা কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যাই না, কেউ ওর হয়ে কেউ বুঝিনি, তাই না? তো কিন্তু যেটা প্রতিরোধ যদি আমরা করতাম তাহলে কিন্তু এখানে কোনো আর অন্যায় বা অপরাধ হতে পারতো না। তো ঠিক আছে, আমরা দেখবো আগে এটা আমরা বাঁকা দেখলাম, বাঁকার আরেকটা অর্থ আমরা বললাম অন্যায়। কেন অন্যায় বললাম? দেওয়ানি মামলায় যদি কোনো কাজের দ্বারা কাউকে ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে তাকে বলা হয় অন্যায়। এটা আমি লিখেছিলাম, জি। অন্যায় লিখেছিলাম যে কোন মামলা থেকে হবে। দিয়েছি, আমি সেটা memorize করতে চাচ্ছি। আমি ওখানে বললাম না এখানে বললাম না। সমস্যা হয়ে গেছে, লিখি নাই না? লেখা হয়েছে লেখা হয়েছে লেখা হয়েছে দেখা হয়েছে। আচ্ছা, দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি কোনো কাজের দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে আমরা বলবো অপরাধ। আর যদি সামষ্টিক কোনো গণ অধিকারের উপর যদি হস্তক্ষেপ হয় তাহলে সেটাকে আমরা বলবো অপরাধ। আচ্ছা, এখন যদি অন্যায় বলি তাহলে আমি আপনি এখানে কি পেয়েছেন যে আমি একটা কথা বললাম যে আমি মামলার ক্ষেত্রে যদি কারো কাজের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে আমরা বললাম অন্যায়। তা আমি তো উত্তর কি পেয়েছি এখানে? এটা তো অন্যায়, তাহলে কোন মামলা হবে? দেওয়ানি। মামলা আপনার প্রশ্ন ছিল কি যে এটা দেওয়ানি মামলা হবে না, ফৌজদারি মামলা হবে? আপনার প্রশ্ন পেয়েছেন। আসলে তাহলে এখানে আমরা কথা এটা হলো অন্যায়। আচ্ছা, এখন আমি বলি যে তাহলে ডটের বাংলা তো আমরা বলতে পারছি না ওইভাবে, তার কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেটা বাংলা ওইভাবে করা যায় না। তারপরে কিন্তু আমরা দেখবো যে ইংলিশে এটাকে বলা হচ্ছে রং। রং মানে ভুল। ওকে, আমরা কি বলছি? ডটকে ভুল বলছি। কোন ভাষায়? ইংলিশ ভাষায় বলা হচ্ছে। আচ্ছা, রোমান ভাষায় আমরা এটাকে কি বলি? রোমানরা বলে এটাকে হলো ডেলি। কি বলে? ডেলি। বলার ভাষায় ডেলি। তারপরে আমরা এটা লিখবো। আচ্ছা, এরপরে আমরা বলি ফ্রান্সের ভাষায় কি বলে? ফ্রান্স। ফ্রান্সরা বলে এটাকে জেনারেল। দ্রুত লেখার চেষ্টা করে, আমি অনেকগুলো ক্লাস ওখানে নিয়ে ফেলেছি যেটা আপনাদের দিতে চাচ্ছি। জেনারেল ডেলি। ওকে, এখানে আমরা বললাম ইংলিশে বলছি রং, রোমান ভাষায় বলছি ডেলি। আপনারা এভাবে লিখতেন খাতাতে যে রোমান ভাষায় এটা বলে, ফ্রান্সের ভাষায় এটা বলে। আর বাংলায় তাহলে কি বলা হচ্ছে? বাংলায় আমরা এটাকে বলি দেওয়ানি ক্ষতি। এবার আমরা উত্তর আরো ক্লিয়ার। দেওয়ানি ক্ষতি। দেওয়ানি ক্ষতি। কি বলে এটা? কোনটা? ফ্রান্সের ভাষা জেনারেল ডেলি। জেনারেল ডেলি। তাহলে আমরা কয়টা ভাষা পেলাম? 4টা ভাষা পেলাম। 4টা ভাষার মধ্যে আমরা টড একটা শব্দ যেটা আমরা ব্রিটিশরা ব্যবহার করছে এবং এটা ল্যাটিন শব্দ থেকে আসছে, এটাকে টড বলা হচ্ছে। এটা বাংলাতে বলা হচ্ছে দেওয়ানি ক্ষতি। এটা ফ্রান্সের ভাষায় বলা হচ্ছে জেনারেল ডেইলি। রোমান ভাষায় বলা হচ্ছে ডেইলি। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রং। তাহলে টডটাকে কিন্তু বিভিন্ন ভাষায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি জানি প্রশ্ন হলো কারো ব্যক্তিগত আইনগত। এটা লেখা শেষ হলে আমি সংজ্ঞাটা আরেকবার দিচ্ছি। কাকে দর বলে? দেওয়ানি ক্ষতি। এটা দেওয়ানি ক্ষতি। বাংলা কি বলছি? দেওয়ানি ক্ষতি। এখন দেওয়ানি ক্ষতি তো অনেকগুলো বিষয় নিয়ে হতে পারে। আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে নেয় সেটা দেওয়ানি ক্ষতি হতে পারে। যদি কেউ আমার অর্থ নিয়ে অর্থ ফেরত না দেয় সেটা দেওয়ানি ক্ষতি হতে পারে। কোন লাশকে দাফন করা হবে কি, কবর দেওয়া হবে কি, পোড়ানো হবে সেটা নিয়ে প্রশ্ন আসলে সেটা দেওয়ানি মামলা হতে পারে। কোন সম্পদের অধিকার বিষয়ে আমার নালিশের কারণ সৃষ্টি হলে সেটা দেওয়ানি মামলা হতে পারে। কোন পদের অধিকার বিষয় নিয়ে আলট্রা ভাইরাস ভাবে যদি কাউকে যদি প্রমোশন দেওয়া হয় সেক্ষেত্রেও দেওয়ানি মামলা সৃষ্টি হতে পারে। আমরা সবসময় মনে করি যে সিভিল কেস শুধুমাত্র সম্পত্তি বা অর্থ দিয়েই শুধু মামলা হতে পারে, তা কিন্তু না। এখানে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মামলা হতে পারে। আমি একটুখানি দেখাতে চাই, এখানে যদি মুখস্থ হয়ে সরি লেখা যদি হয়ে যায় তাহলে আমি একটুখানি দেখাই। লেখা শেষ সেটা তাহলে আমরা বলছি যে ইংলিশে বলছি রং, তারপর রোমান ভাষায় বলছি ডেলি, তারপর ফ্রান্সের ভাষায় জেনারেল ডেলি এবং বাংলা ভাষায় হলো দেওয়ানি ক্ষতি। আচ্ছা, আমি কোন কথায় ছিলাম যেন? টটের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব, মানুষের ব্যক্তিগত আইনগত অধিকারের উপরে বেআইনিভাবে হস্তক্ষেপ করে যদি কোনো ক্ষতি সাধন করা হয়, মানুষের ব্যক্তিগত আইনগত অধিকারের উপর বেআইনিভাবে হস্তক্ষেপ করে যদি কোনো ক্ষতি সাধন করা হয় বা অন্যায়, সেটা একটি অন্যায় হবে। এবং অন্যায় আমি আবার বলছি দেখা যাবে নেই, মানুষের ব্যক্তিগত আইনগত অধিকারের উপর বেআইনি ভাবে হস্তক্ষেপ করে
কোনো ক্ষতি করলে যে অন্যায় সংগঠিত হয় তাকেই আমরা বলি ল। মানুষের ব্যক্তিগত আইনগত অধিকার উপর বেআইনিভাবে হস্তক্ষেপের মাধ্যমে যদি কোনো ক্ষতি সাধন করা হয় তাহলে সেটাকে আমরা বলবো fraud। আমি ক্লাস টাইম শেষ হওয়ার পরেও যদি 5-10 মিনিট একটু আমি বেশি নিতে চাই, অসুবিধা আছে? আজকে যা পড়িয়েছি সেইগুলো আমি আপনাদেরকেও দিতে চাচ্ছি আর কি, যেহেতু ডেলিভার করেছি ওই ক্লাস, সেই কারণে। তাহলে এখানে কিন্তু অধিকারের কথা বলা হচ্ছে সংজ্ঞার ভিতরে কি অধিকার, ব্যক্তিগত অধিকার এবং আইনগত অধিকার, দুটো অধিকার কিন্তু এখানে আমি বলেছি। মানুষের ব্যক্তিগত এবং আইনগত অধিকারের উপরে বেআইনিভাবে হস্তক্ষেপ করে কোনো ক্ষতি সাধন করে অন্যায়, যেটা হচ্ছে বা ক্ষতি সাধন করলে একটা অন্যায় সংঘটিত হয়, আর অন্যায় হলে সেটাকে আমরা বলবো fraud। তাহলে এখানে অধিকার বলতে আমরা কি কি বুঝি? আমাদের অধিকার তো আছে দুই প্রকারের, একটা হলো কি ফান্ডামেন্টাল রাইট, আর একটা হলো হিউম্যান রাইট, তাই না? মৌলিক অধিকার, আর একটা হলো কি মানবাধিকার। কি হলো মানবাধিকার। তাহলে আমাদের অধিকার কয় প্রকার? এটা আমরা এক দৃষ্টিকোণ থেকে আমার যদি বলি তাহলে মৌলিক অধিকার, আর হলো মানবাধিকার। মৌলিক অধিকার জাতি এবং জাতীয়তার ভিত্তিতে কিন্তু মৌলিক অধিকারগুলো নির্ধারিত হয় তাদের সংবিধানের আলোকে। এটাও তো আমরা জানি যে আমার সংবিধানে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার এই ধারা নিয়ে এই মৌলিক অধিকারগুলো রয়েছে, এবং এই অধিকারগুলোর উপরে যদি কেউ হস্তক্ষেপ করে অবশ্যই সেটা আইনগত অধিকারের উপরে হস্তক্ষেপ হিসাবেই গণ্য হবে, এবং এটার জন্য প্রতিকারের বিধান আমি নিজে পাবো, মামলা করতে পারবো। এটুকু আমি ক্লিয়ার। তাহলে মৌলিক অধিকার আমার দেশে যেরকম মৌলিক অধিকার, সব দেশের মৌলিক অধিকার একরকম হবে না, ভারতে আলাদা হবে, পাকিস্তানে আলাদা হবে। তো সেই ক্ষেত্রে মৌলিক অধিকার একরকমই হবে, সেটাও মানুষের অধিকার। সেখানে ব্যক্তিগত অধিকারের কথা বলা হচ্ছে, সার্বজনীন অধিকারের কথাও বলা আছে। আর মানবাধিকার যদি বলা হয়ে থাকে তাহলে দেখবো আমরা মানুষ জন্মগত ভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ক্ষেত্রে সবাই সমানভাবে যে অধিকার গুলো ভোগ করে সেটাকে আমরা বলছি মানবাধিকার। যেটা কোন একটা মানবাধিকার সংস্থা কর্তৃক হতে পারে, বা ইকুইটি আইন দ্বারাও কিন্তু সেটা কার্যকর হতে পারে। তো সেটা হতেও পারে, না হতে পারে, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে অবশ্যই প্রতিকার দিতে রাষ্ট্র কিন্তু বাধ্য, যদি কেউ অন্যায় ভাবে তার অধিকারের উপরে কেউ হস্তক্ষেপ করে। তাহলে আমরা বলছি টর্ট আইনটা হলো একটা দেওয়ানি আইন, কোন আদালতে করবো? দেওয়ানি আদালতে করবো। প্রতিকার কি পাবো? আর্থিক ক্ষতিপূরণ পাবো। এখন কোশ্চেন হলো কতটুকু আর্থিক ক্ষতিপূরণ পাবো? এখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমি বলবো একটা জিনিস আজকে ছোট্ট করে বলি, সব আজকে তো নিতে পারবো না। তো অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ, এটা একটা সূত্রের মতো মাথায় রাখতে হবে। অনির্ধারিত কেন অনির্ধারিত? এটা সময়, পরিস্থিতি সবকিছু বিবেচনা, পরিবেশের বিবেচনায় আদালত সিদ্ধান্ত নিবে যে এখানে কতটা ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই বিবেচনায় আদালত যা দিবেন সেটাই সে গ্রহণ করতে বাধ্য থাকবে। সেটা অবশ্যই আমরা একটা প্রতিকার যখন করবো তখন এটা আমরা আলোচনা করবো। তাহলে সব ক্ষেত্রে নির্ধারিত হয়, কিন্তু টোটাল মামলার ক্ষেত্রে প্রতিকার হয় কি? অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ। তাহলে টোটাল মামলার ক্ষেত্রে প্রতিকার অন্যতম, আরো প্রতিকার আছে কিন্তু আমি বলবো এটা একটা, কারণ আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণের জন্য জ্যামিতিক বা গাণিতিক কোনো সূত্র নেই, জ্যামিতিক বা গাণিতিক কোনো সূত্র নেই। এখানে আদালত যেভাবে পরিবেশ পরিস্থিতি বিবেচনা যেরকম মনে করবেন সেভাবে নির্ধারণ করে দেন। আমি একটু এক্সাম্পল দিই, যেমন আমাদের দেশে টোটাল মামলা হিসাবে মানহানির মামলা যে হয় এটা তো আপনারা অনেক শুনেছেন, অনেক জেনেছেন। মানহানির মামলা করে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে। এই একটি মামলায় শুধুমাত্র আমাদের দেশে টোটাল মামলার ক্ষেত্রে আমরা পরিচিত, কিন্তু অনেক বিষয় আমরা পরিচিত না যেগুলো টোটাল মামলা হতে পারে। যেমন আমি বলি যে পাশের বাড়ি থেকে কোন গাছের ডালপালা বিস্তার লাভ করে যদি আমার বাড়ির ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু সেটা কিন্তু টোটাল মামলা করা যায়। আবার কেউ যদি উপরে, আমি নিচতলায় থেকে উপরতলায় যদি কেউ শব্দ করতে থাকে এবং ক্রমাগত এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, সেটা নিয়েও কিন্তু টোটাল মামলা করা যায়। আমি টোটাল মামলার ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি নিজে কোনো অন্যায় সরাসরি করি নাই, আরেকজন করেছে, সেই জন্য দায় দায়িত্ব কিন্তু আমার উপর চলে আসে, সেটাও কিন্তু টোটাল মামলা হয়। কেমন? আমার প্রতিপাল্য, আমার সন্তান, নাবালক সন্তান কোন অন্যায় করলো, সেটা দায় দায়িত্ব কিন্তু অভিভাবকের উপরে নির্ধারিত হবে। কেন? লেট দ্য প্রিন্সিপাল বি লায়াবল। কি জন্য? একটা নীতি আছে টোটাল, লেট দ্য প্রিন্সিপাল বি লায়াবল। লেট দ্য প্রিন্সিপাল বি লায়াবল। এই কথা মানে হলো আমি খুব দ্রুত লিখছি, আরো কিছু বলার আছে, আমি মনে করছি ক্লাস 10 এর লেট দ্য প্রিন্সিপাল হি লায়াবল, মানে প্রধানকে দায়ী করা হোক। মানে না হলো প্রধানকে দায়ী করা হোক। এটা আমি বলছি লেট দ্য প্রিন্সিপাল পালন অবশ্যই পারবে, হি লায়াবল, তাই লাগবে যাবে। লেট দ্য প্রিন্সিপাল হি লায়াবল মানে কি?
প্রধানকে দায়ী করা হয়। কাকে দায়ী করবে? প্রধানকে। কোন আইনে এটা বলা হয়েছে? টর্ট আইনে। তাহলে টর্ট আইনে একজন ব্যক্তি নিজে অন্যায় না করে উদর হিসাবে সে অন্যের অন্যায় অপরাধের অন্যায়ের জন্য কিন্তু তাকে দায়বদ্ধ হতে হয়। প্রতিনিধির কোনো কাজের দ্বারা প্রধানকে দায়ী করা হয়, ও প্রতিপালনের কোনো কাজের দ্বারা কিন্তু এখানে কাকে দায়ী নিতে হয়? প্রধান অভিভাবক বা বাবা মা যে তাকে দায়ী হতে হয়। ঠিকাদার যদি কোনো অন্যায় করেন সেই ওদের দায় দায়িত্ব কিন্তু যারা নিয়োগকর্তা আছে তাদের উপরে কিন্তু অর্পিত হয়। তো টর্ট আইন মজার একটা বিষয় যে ভিকারিয়াস লাইবিলিটি, স্ট্রিক্ট লাইবিলিটি। আমি অন্যায় করিনি কিন্তু আমার সাথে সম্পৃক্ত রয়েছে এমন ব্যক্তিদের অন্যায় কাজের জন্য কিন্তু আমাকে দায় দায়িত্ব বহন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো আরেকটা লাইবিলিটি রয়েছে হলো প্রোডাক্ট লাইবিলিটি। একটু মনে রাখেন প্রোডাক্ট লাইবিলিটি, আমি পরে পড়াবো। আমি আরেকটু চলে যাই। আমি 2 রকম অধিকারের কথা বলেছি, মৌলিক অধিকার, আরেকটা হলো ওইটা পয়েন্ট রাখেন আলোচনা করবো। আরেকটা আমরা বলছি যে এখানে বলা হচ্ছে যে সার্বজনীন অধিকার, সার্বজনীন অধিকার, আরেকটা হলো ব্যক্তিগত অধিকার। সার্বজনীন অধিকার আর 2 নম্বর হলো ব্যক্তিগত অধিকার। এখন প্রশ্ন হতে পারে যে কোনগুলো সার্বজনীন অধিকার আর কোনটা হলো ব্যক্তিগত অধিকার। আমরা কিন্তু ব্যক্তিগত অধিকার বলতে আমরা বলি কোনো ব্যক্তির যদি কোনো প্রতি সাধন করে বা ব্যক্তিগত যে অধিকার গুলো রয়েছে সেটার মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে তার যে ক্ষতি হবে সেটা আমি ব্যক্তিগত অধিকারের উপরে হস্তক্ষেপ হবে এবং দেওয়ানি মামলা করবো। যেমন হতে পারে যে এই যে আমার বাড়ির ভিতরে কারো গাছের ডালপালা চলে আসলো, আমার কারেন্টের তার ঝড় বৃষ্টি আসলো, তার যে তারটা ছিঁড়ে গেল, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে হলো একজন ব্যক্তির প্রতি হলো। আবার পাশে বৃষ্টির দিনে যখন বৃষ্টির পানি যখন ছিটিয়ে যখন ওদের কারণে আমার দেওয়ালে ছিল আমার দেওয়ালটা ড্যামেজ হয়ে গেল, আমার একটা ফার্নিচার নষ্ট হয়ে গেল, কার প্রতি হলো? একজন ব্যক্তির হলো। তাহলে এগুলো কার প্রতি হলো? ব্যক্তির প্রতি। তাহলে এই অধিকারগুলো আমার আছে, তাহলে এগুলো কিন্তু আমার ব্যক্তিগত অধিকার। একজন ব্যক্তি ব্যক্তিগত ভাবে এটা ভোগ করবে, ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো ব্যক্তিগত অধিকার। এবং এটার জন্য আমরা কোন মামলা করবো? দেওয়ানি মামলা করবো। কেউ চুক্তি করলো, চুক্তি ভঙ্গ করলো, কার প্রতি হলো? একজন ব্যক্তির প্রতি হলো, তাহলে কোন মামলা হবে? দেওয়ানি মামলা হবে। তাহলে এখানে দেওয়ানি মামলা ব্রাঞ্চ কিন্তু অনেকগুলো, আমি এটা একটু ক্লাসিফিকেশন আমি দেখাবো। হ্যাঁ বলেন। অন্য কোনো উদাহরণ পেতে পারি? Stand up, বলেন। অন্য কোনো উদাহরণ পেতে পারি যেগুলো বলেন সেগুলো সব ন্যাচারাল কজে হয়েছে, মানে ডাল এসে পড়া বা বৃষ্টির পানি পড়া, কেউ তো ইচ্ছে করে করে। আচ্ছা এখানে বসেন। আমি যদি ইচ্ছে করে কেউ করবে না, বৃষ্টির পানির ফ্লোটা আমি অন্যদিকে নিয়ে যেতে পারি, তা পাইপ সেট করে আমি, এটা তো আমার সভ্য জাতি হিসাবে আমি মানুষকে বিরক্ত করবো না আমার অধিকার ভোগ করার সময়। তাহলে আমার অধিকার ভোগ করবো এমন ভাবে যাতে অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ হবে না, অন্যের স্বাচ্ছন্দ্যতার উপরে হস্তক্ষেপ হবে না। যেমন এখানে আপনার গাছের ডালপালা বিস্তার লাভ করলো, এটা তো গাছ তো আর কেউ নিয়ে এসে এই বাড়ির ভিতর দিয়ে দেয়নি, এটা ন্যাচারালি গ্রো আপ হয়েছে এবং তারপর আস্তে আস্তে বিস্তার লাভ করে আরেকজনের বাড়িতে আসছে। এটার ফলশ্রুতিতে কি হতে পারে? ঝড় বৃষ্টির সময় আমার কারেন্টের তারের উপর পড়তে পারে, কারেন্টের তার ছিঁড়ে যেতে পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে আমি যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবো, তেমনি ভাবে অপরের অধিকার রক্ষা করবো সেই ব্যাপারেও কিন্তু আমাকে সচেতন থাকতে হবে। একটা সুনাগরিক হিসাবে, রাষ্ট্রের সুনাগরিক হিসাবে, সভ্য নাগরিক হিসাবে এই দায়িত্বগুলো কিন্তু আমার রয়েছে। আমার সম্পদ বা আমার টাকা, আমার সম্পদ, আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবো সেটা কিন্তু আমার একদমই ব্যক্তিগত সম্পদ। এখন টাকাটা ছেলে মিলে দণ্ডনীয় অপরাধ তৈরি, টাকা ছেড়া যাবে না। তাহলে রাষ্ট্রের সম্পদ আমি নষ্ট করতে পারি না। আমি যদি বিবেকবান মানুষ হই তাহলে আমার পাশে যদি একটা জমি 10 বছর ধরে যদি পতিত অবস্থা পড়ে থাকে, আমি কি সেই জমি দখল করতে পারবো যদি বিবেকবান মানুষ হই? তাহলে এখানে কিন্তু এটা করা যাবে না, বিবেকবান মানুষ করবে না। কারা করবে? যারা হলো বিবেকবান নয় তারা এটা করবে। আবার আমি যদি বিবেকবান হই, এখানে একটা পতিত জমি রয়েছে, কোনো ময়লা আবর্জনা কিন্তু অনেকে কি করে যে ফেলে দিই, যে এখানে ফেলে রাখলাম। আমার গরু ছাগলগুলো আমি একটা জমিতে বেঁধে রেখে আসলাম, এটা কেউ ব্যবহার করে না, কিন্তু এটার জন্য কিন্তু জবের মামলা করা যাবে। কারণ আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে কিন্তু এই ব্রিটিশরা, এবং এই টাইমটা আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে যে এটা করা যাবে, এটা করা যাবে না। এটা করলে তুমি সভ্য জাতি হতে পারো, এটা না করলে তুমি সভ্য জাতি হতে পারবে না। আমরা তো আসলে সভ্যতার দিকে যাবো, আমরা তো আদিম যুগে আর থাকবো না। তাহলে এই যে পরিবর্তনশীল বিশ্বে আমাদেরকে নতুন নতুন আইনের সাথে যেমন পরিচিত হতে হচ্ছে, তেমনি ভাবে আমার অধিকার সম্পর্কে আমাকেই সচেতন হতে হচ্ছে যে কিভাবে আমি মামলা করে অধিকার আদায় করে নিতে পারবো। মানে ইচ্ছা করলে হাই টেম্পারেচারে করা যায় না, হ্যাঁ সেদিন যে টেম্পারেচার যে মামলাটা পড়েছি আমরা, সেটা তো অবশ্যই সেরকম। সবকিছুরই একটা লিমিটেশন থাকতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা
যেটা জানলাম যে আপনার যে কোশ্চেনটা ছিল আপনি কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কারণ আমি টোটাল মামলাগুলো আমি বলি যে কথা হবে না, ফার্স্ট টাইম কথা হবে না, আমি বলি টোটাল মামলাগুলো বিচারক কেন অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করেন, এর কারণগুলো আমি বলি। এখানে কতগুলো বিষয় বিবেচনা করা হয়। দিন রাত্রের প্রশ্ন বিবেচনা করা হয়, সময় বিবেচনা করা হয়, সংবেদনশীলতার বিষয় বিবেচনা সাপেক্ষে কিন্তু আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হয়। স্ট্যাটাসের উপর নির্ভর করে আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হয়। যেমন আজকে দিনে আপনি একটা শব্দ করলেন, আবার রাত্রে একই শব্দ করলেন, দিনে আমার কাছে কিছুই মনে হয়নি, কিন্তু রাত্রেবেলা আমি বিরক্ত ফিল করবো, আমার স্বাচ্ছন্দ্যতায় হস্তক্ষেপ হবে। ভাই বলে আমি গান বাজালেন, দিনের বেলা বাজালেন, আমার ঘুমের কোনো ব্যাপার নাই, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাবো আমার একটা কি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যতার একটা ব্যাপার থাকবে। তাহলে দিন রাত্রের প্রশ্নে কিন্তু এখানে সেটা টন হিসাবে গণ্য হবে। আবার একটা সময়, যেমন একটা বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে, সেটা নির্দিষ্ট সময় 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, তো সেই সময়ের জন্য কিন্তু মামলা টোটাল মামলা করা যাবে না, কারণ এটা অল্প একটা সময়ের জন্য। যেটা দীর্ঘমেয়াদী ভাবে শব্দের সৃষ্টি করছে সেটার জন্য আমি টোটাল মামলা করতে পারবো। আবার সংবেদনশীলতা, যেমন আপনারা এখানে 20 জন বসে আছেন, উপরে একটা শব্দ হচ্ছে, 19 জন সেই শব্দটা পাচ্ছে না, একজন সেই শব্দটা পাচ্ছে, তার মানে এই হলো ওই ব্যক্তিটা বেশি সংবেদনশীল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা টট হিসাবে গণ্য হবে না। আবার ডিফামেশন মামলার সাথে যেহেতু আমাদের দেশে এটা হওয়ার হামেশাই হচ্ছে, এখন এইটা বেশি প্রচলিত। যেমন বলা হয়েছিল তৎকালীন সময় 1948 সালে এখানে একটা পূর্ব পাকিস্তানে একটা মামলা হয়েছিল, যে তখনকার বাণিজ্য মন্ত্রীর বিরুদ্ধে বলা হয়েছিল ইনি দুর্নীতি করে, ঘুষ নেয়। তখন তিনি যে পত্রিকায় এটা প্রকাশ করেছিল সেই পত্রিকার বিরুদ্ধে তিনি আর্থিক ক্ষতিপূরণ যে এখানে তিনি মামলা দায়ের করেছিলেন। এবং এখানে কিন্তু যেহেতু তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, তার প্রচার পরিচিতি সারা দেশে কিন্তু ব্যাপক ছিল, তাহলে তার সুনাম কতটুকু পূর্ণ হয়েছে? অনেক অনেক বেশি পূর্ণ হয়েছে, কারণ তিনি বাণিজ্য মন্ত্রী। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আদালতে প্রমাণিত হয়েছে তিনি ঘুষও নেয়নি, দুর্নীতিও করেনি। তাহলে সেই যে পত্রিকার যে মালিক ছিল সেই মালিকের বিরুদ্ধে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এখন আমি বলি, যেখানে ওই যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো, সেটা কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হলো। কোন বিষয়? তার পরিচিতি এবং তার সুনাম কতটা ক্ষতি হয়েছে, পূর্ণকর হয়েছে, বা সমাজের কাছে সে কতটা হেয় হয়েছে, সেইটার উপর নির্ভর করে। আবার আমি যদি কোনো একটা অফিসের যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে একই ক্লেম বা ব্লেম দিই যে তিনি দুর্নীতি করে, ঘুষ নেয়, তাহলে তার আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ কি মন্ত্রী লেভেলের মতো কিন্তু আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ হবে? হবে না, কিছুটা কমে আসবে, তাই না? তার পরিচিতি কতটুকু ওই অফিস কর্মীর মধ্যে অথবা তার সমাজে হয়তো এলাকার মধ্যে হয়তো একটু কর্মীর মধ্যে রয়েছে, তাহলে ক্ষতিপূরণের পরিমাণ সেখানে কিন্তু প্রথমের থেকে কিছুটা হলেও নেমে আসবে। আবার আমি যদি এই একই ব্লেম যদি কোনো একটা পিওনের বিরুদ্ধে দিই অফিসের, যে দুর্নীতি করে, ঘুষ নেয়, তাহলে তার আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ কি ওই দ্বিতীয় ক্লাসের যে স্টাফে যেটা দেওয়া হবে সেটা কি দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে একই হবে? না, কারণ তার সুনামের পরিমাণ এখানে কম, তার সুনাম পূর্ণ হয়েছে কম, এখানে কিন্তু আর্থিক ক্ষতিপূরণের পরিমাণটাও কিন্তু এখানে কম হবে। আমি শেষ করে তারপরে বলছি, আপনি ইয়া করছেন না, আমি এটা নোটিশ করছেন, আমি এটা আমার অন্যদিকে চলে যাবো। তো সেই কারণে এখানে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ পরিমাণ অনির্ধারিত। আদালতে পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনা সাপেক্ষে নির্ধারণ করবে তাকে কতটা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে একজন বেশি পেল, এখন যদি আর্থিক ক্ষতিপূরণের নির্ধারণে তাহলে বলা হতো হ্যাঁ এই ক্ষেত্রে এতটা ওই ক্ষেত্রে দিতে হবে। তো সরকারি ক্ষেত্রে কিন্তু কাজ কতটা ক্ষতি হবে, বৃষ্টির পানি এসে আমার কতটা ক্ষতি করে দিবে সেটা তো নির্ধারণ করা নাই। সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণের পরিমাণটা কম বেশি হতে পারে। এই কারণে কিন্তু মনে রাখতে হবে টোটাল মামলায় ক্ষতিপূরণের পরিমাণ ক্লাস নিব, যেহেতু ওদের সাথে বলে ফেলেছি আমি গিল্টি ফিল করবো যদি আপনাদেরকে না দিতে পারি, সেটা ক্লাস হলে আমার জন্য খুবই সুবিধা হতো, আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারতাম। আমি বেসিক করে শিখাতে চাই আমার মতো। আপনি যেটা নোটিস করেছেন স্যার সবসময় কিন্তু মনিটর করেন কে কেমন ক্লাস নিচ্ছে। আমার থেকে আগের বার ঢুকতে দিন, পরের বার ঢুকতে দেখিনি। ক্লাসে থাকে যে কে কেমন ক্লাস নিচ্ছে, কে ফাঁকি দিচ্ছে, কে গল্প করছে, কে বই অনুষ্ঠানে পড়াচ্ছে, কে বই অনুষ্ঠানে পড়াচ্ছে, সব বিষয় দেখো সরাসরি হ্যাঁ। সেজন্য আপনাদের প্রবলেম দেখলাম। আমার এক রিলেটিভ, আমার মায়ের ক্লাস নেই।
আচ্ছা ক্লাস ম্যাডাম আপনারটা শেষ করেন আগে। হ্যাঁ, আমি বলছি। তাহলে আমি তো যে একটা বিষয় মনে করাতে বলেছিলাম, কোনটা সেটা? প্রোডাক্ট Product liability। Okay. বলেন তো আমি বলবো, উত্তর দিব, অবশ্যই বলবো। কেউ যদি নাও থাকে আপনি বললাম, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে product liability সেটা বলা হচ্ছে যে মানে ভোক্তা যে অধিকার বলা হচ্ছে, যে কোনো একটা পণ্য বাজারে আমি ইচ্ছা মতো ছেড়ে দিলাম, সেটা যারা ভোক্তা বা কনজিউমার যারা রয়েছে তারা যদি এটা ভোগ করে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নটাইলেও কিন্তু সেটা মামলা করা যাবে, আর্থিক প্রতিবেদন আদায় করা যাবে। তো এই ক্ষেত্রে একটা মামলা ছিল ম্যাকপারসন ভার্সেস মোটর বাইক কোম্পানি। ম্যাকপারসন ভার্সেস মোটর বাইক কোম্পানি, এটা একটা সুন্দর একটা মামলা। সেই মামলাটা এমন ছিল, এই মোটর বাইক কোম্পানি একটা নতুন গাড়ি বাজারে ছেড়েছে এবং একজন ক্রেতা সেটা কিনেছে এবং রাস্তায় যখন সে গাড়িটা চালাতে গেল তখন বাইকটা উল্টে গেল, সে আহত হলো, ক্ষতিগ্রস্ত হলো, মামলা দায়ের করলো ক্ষতিপূরণ আদায়ের জন্য। এখন যে বাইক কোম্পানি বলছে যে তুমি ক্ষতিপূরণ দিতে পারছো, আদালত বলছে। আর বাইক কোম্পানি বলছে যে আমি কেন ক্ষতিপূরণ দেবো, বলছে তুমি এত হালকা গাড়ি কেন তৈরি করেছো, যেই গাড়ি রাস্তায় বের করলে পরে উল্টে যায়, এমন গাড়ি তৈরি করা যাবে না। তাহলে ভোক্তা বা কনজিউমারের অধিকার মাথায় রেখে আইনও কিন্তু এই বিষয়টি দেওয়া হয়েছে যে হ্যাঁ, এখানে আমি যেমন ইচ্ছা তেমন কিছু প্রোডাক্ট বাজারে ছাড়লে সেটা দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই সেটার জন্য টক আইনি প্রতিকারের বিধান আছে, পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু অধিকার পড়েছি দুই প্রকারের, প্রথমত হলো মৌলিক অধিকার, মানব অধিকার। আর আমরা পড়েছি মানুষের ব্যক্তিগত আইনগত অধিকারের পরে বেআইনিভাবে হস্তক্ষেপ করে যদি কারো কোনো ক্ষতি সাধন করা হয় সেটা হবে অন্যায়। অন্যায় হলে সেটাকে আমরা টর্ট বলবো। টর্ট শব্দটি ল্যাটিন শব্দ টর্টাম থেকে এসেছে, যার রাজধানী অর্থ হলো বাঁকা। এটা ইংরেজিতে আমরা রং বলবো, ইংরেজিতে আমরা রং বলছি, রোমান ভাষায় ডেলিক্ট বলছি, ফ্রান্সের ভাষায় জেনারেল ডেলিক্ট বলছি, বাংলা ভাষায় এটা দেওয়ানি ক্ষতি বলছে। আর আমার ভাষায় আমি বলি এই টর্ট আইনটা হলো দেওয়ানি প্রতিকার, দেওয়ানি ক্ষতির প্রতিকার সংক্রান্ত আইন হলো টর্ট আইন। তাহলে আমরা এটা আমি বলি দেওয়ানি ভাবে লেখা থাকবে না, আমি বলছি দেওয়ানি ক্ষতি প্রতিকার সংক্রান্ত আইন হলো টর্ট আইন। দেওয়ানি ক্ষতির প্রতিকার সংক্রান্ত আইন টর্ট আইন। যেটা বোঝা না গেলেও বুঝে নিতে হবে। তাহলে দেওয়ানি ক্ষতির প্রতিকার সংক্রান্ত আইন হলো টর্ট আইন। আমরা এক কথাতেই এটা বলতে পারি। আচ্ছা, আমরা বললাম প্রধানত দুই প্রকার অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার। আর পড়েছি দুই অধিকার, গণ অধিকার আমরা করতে পারি নাই। গণ অধিকার হলো সমষ্টিগত অধিকার, অর্থাৎ এখানে সমাজের জনগণ একসাথে মিলেমিশে যে অধিকারগুলো ভোগ করে সার্বজনীন ভাবে যে অধিকার ভোগ করে সেই অধিকারের উপর যদি বেআইনি ভাবে কেউ ভোগ করে সেটা হবে অপরাধ। তাহলে অপরাধ হবে মানে ফৌজদারি মামলা হবে। অপরাধ বললেই আমি বুঝি সেটা হলো ফৌজদারি। তাহলে এই যে ছিনতাই হলো, ডাকাতি হলো, চুরি হলো, বাসায় হলো, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে চুরি তো পাড়ার সবার বাড়িতে হয় নাই, সবার জিনিস তো পাওয়া যায় নাই, কবে তো হয়েছে একজন, মানে এটা কেন ব্যক্তিগত ক্ষতি হচ্ছে না, কেন এটা দেওয়ানি মামলা হচ্ছে না, কেন এটা ফৌজদারি মামলা হচ্ছে? তো এটা তো অন্য সবার সদস্য মারা যায়নি, তাহলে কেন এটা দেওয়ানি মামলা না হয়ে ফৌজদারি মামলা হচ্ছে? বলা হচ্ছে যে কাজের দ্বারা এমন কোন ক্ষতি হবে যেটা প্রভাব সমাজের সর্বস্তরের লোকের উপরে পড়বে, সেই ক্ষেত্রে সেটা আর ব্যক্তিগত পর্যায়ে থাকবে না, সেটা কিন্তু সার্বজনীন ক্ষতি হিসাবে বোঝা হবে এবং সেটা নিয়ে আমরা ফৌজদারি মামলা দায়ের করতে পারবো এবং ফৌজদারি মামলা হলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে। তাহলে চুরি হলে আমরা কোন মামলা করি? দেওয়ানি করি না ফৌজদারি করি? কেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগি যে আজকে এর বাড়ি চুরি হলো, কালকে আমার বাড়িতে চুরি হবে, আমি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না। চিন্তাই যদি হয় তখন আমরা কিন্তু আতঙ্কিত হবো যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে